আমার আমার পরিচয় বলেছে যে আমি বাংলাদেশে মহিলাদের মধ্যে সেকেন্ড ফিমেল নিউরোসার্জন, মানে আমার সামনে একজনই ছিলেন, আবার উনি প্রাইভেট প্র্যাকটিসও করেন না। আমার কিন্তু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব ছিল রিক্সায় 20 মিনিটের, কিন্তু আমি শ্বশুর বাড়িতেই লেখাপড়া করে নিউরোসার্জন হয়েছি। কেন? তারা খুবই সাপোর্টিভ ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে তার মানে কি, এবং ওনার সম্পর্কে বলা না, উনি যেমন ইতিহাসে পারদর্শী ছিলেন, চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন, এমনকি সাহিত্য ওনার জ্ঞান ছিল। এইখান থেকে মেসেজটা কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু অনেক যুদ্ধে কি করেছেন, যখন জখম হয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু উনি ওই জায়গায় উপশম হওয়ার জন্য মলম দিয়েছেন, চিকিৎসা করেছেন। তো এইটা থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু আমরা একজন মহিলা যোদ্ধা বলতে পারি। তাহলে তুমি মহিলা বলে কি তোমার যুদ্ধে যাওয়া নিষেধ? না। ইসলাম তোমাকে ব্যবসা করতেও কিন্তু নিষেধ করে নাই, তুমি মেয়ে বলে ব্যবসা করতে পারবে না, এটা কোথাও বলে নাই। এই স্বাধীনতাও আছে। আবার দেখো, আরেকজন আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলা হয়ে থাকে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পরে সর্বোচ্চ যে হাদিস, সহিহ হাদিসগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে একজন হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে তার মানে কি, এবং ওনার সম্পর্কে বলা না, উনি যেমন ইতিহাসে পারদর্শী ছিলেন, চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন, এমনকি সাহিত্য ওনার জ্ঞান ছিল। এইখান থেকে মেসেজটা কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু অনেক যুদ্ধে কি করেছেন, যখন জখম হয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু উনি ওই জায়গায় উপশম হওয়ার জন্য মলম দিয়েছেন, চিকিৎসা করেছেন। তো এইটা থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু আমরা একজন মহিলা যোদ্ধা বলতে পারি। তাহলে তুমি মহিলা বলে কি তোমার যুদ্ধে যাওয়া নিষেধ? না। এই যুদ্ধ কিন্তু তলোয়ার দিয়ে যুদ্ধ না, এই যুদ্ধ হতে পারে বিবেকের যুদ্ধ। কীরকম? বিবেকের যুদ্ধ মানে হলো যে তুমি তোমার বিবেককে খাটিয়ে কোন জিনিসটা তোমার জন্য মঙ্গলকর, কোন জিনিসটা তোমার পরিবারের জন্য মঙ্গলকর, রাষ্ট্রের জন্য মঙ্গলকর, এটা যেন তুমি নির্ধারণ করতে পারো। এখানে একটা জিনিস দেখো, আজকে থেকে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তখন কিন্তু তুমি আর ব্যক্তি নেই। কেন? তুমি ব্যক্তি গণ্ডি থেকে, পারিবারিক গণ্ডি থেকে, সামাজিক গণ্ডি থেকেও রাষ্ট্রের একটা সম্পদে পরিণত হয়েছে। কাজে এর হক তোমাকে কি করতে হবে? পালন করতেই হবে। কাজে একাডেমিক এক্সেলেন্স যেমন তোমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। সাথে সাথে আমি বলবো অব্লিগেশনগুলো আছে, শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো তোমাকে নিতে পারতে হবে। আমি আসলে দুঃখের সাথে একটা কথা বলি যে আমি আসলে 1996 সালে ইন্টার পাস করার পরে 1997 সালে আমি ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি। তখনও তো আমি এই পথ দিয়ে যাতায়াত, তখন থেকে কারো মন খারাপ করার দরকার নেই, এটাই সিনারিও, তোমরাও দেখতে পারবে। স্যারও বলে গেলেন আমাদের কিছু না নৈতিকতার স্খলন ঘটেছে, বা আমি কিভাবে বলি যে নৈতিকতার একটু অবমূল্যায়নও করে ফেলেছি আমরা যে আশরাফুল মাখলুক আমি জানি না, এটা আসলে বিবেকের কাছে নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে প্রত্যেকের। কারণ দেখো, আমরা হিজাব অনেকেই পড়ছি, কেউ বুঝে পড়ছি, কেউ না বুঝে পড়ছি। কথাটা এই জন্য বললাম, দেখো যে বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ ছিনতাই বা পকেটমার করছে, তাকেও হিজাব পরিয়ে মন খারাপ হয়, তখন হিজাবের দোষ দেয়। আসলে দোষটা কি হিজাবের? নো, হিজাবের দোষ না। কারণ কে কোনটাকে কিভাবে ব্যবহার করছে। আমি একটা চাকু দিয়ে মানুষ হত্যাও করে মানুষের যেই জীবন রক্ষা করি, একটা সহায়ক হওয়া, মানে আল্লাহর পক্ষ থেকে উসিলা হওয়া। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তো ডাক্তারদেরকে উসিলা হওয়ার তৌফিক দিয়েছেন। আমি যেহেতু সেই পেশায় আছি, আবার নিউরোসার্জন মানে জানো তো ব্রেন এবং স্পাইনের যে সার্জারি করে আর কি, তো আমাকে অনেক অপারেশন করতে হয়। তো আমি ব্রেনের অপারেশন করলেও চিন্তা করি যে আল্লাহ এত সুন্দর করে ব্রেনটাকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের আসলে অনেক দায়িত্ব আছে। তো একটা জিনিস দেখি যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখলাম, স্মোকিং, যেটা আসলে ছেলেদেরও করা উচিত না। ধূমপান বর্জনীয়, এটা আমরা সবসময় বলি, হয়তো অনেকে বর্জন করতে পারে না। যেখানে ছেলেদের বর্জন করা উচিত, এখন আসলে এতটাই নৈতিক স্খলন হয়েছে যে এখনও যদি ঢাকা মেডিকেল থেকে টিএসসি হয়ে আমরা যদি শাহবাগের দিকে যাই, দুই একটা সিনারিও হয়তো চোখে পড়েও যেতে পারে যে মেয়েরা কি করছে, ধূমপান করছে, কারো মাথায় হিজাব আছে, কারো মাথায় হয়তো নাই। আমি এই যে নৈতিক স্খলনটা আসলে মানতে পারি না। তোমরা যারা এখন প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তোমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই যে আমরা
বক্তব্য রাখছি শুধু বক্তব্য রাখার জন্য না। আমি সত্যি কথা বলি, আমাকে যখন গতকাল ইনভাইট করেছে সাবিকুন্নাহার তামান্না আপু, আমার অনেক ব্যস্ততা ছিল, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে আমার মনে হয়েছে যে আমার কিছু সামাজিক দায়িত্ব আছে যেটা আমি এড়িয়ে যেতে পারি না। সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আর কিছু না। এবং একটা জিনিস এখানে, আরেকটা জিনিস না বললেই নয়, স্যার বলেছেন, আমি স্যারের সাথে একমত। স্যার একটু প্র্যাকটিক্যালি বলেছেন যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তাদের ভালো পাত্র পাওয়া খুব একটা কঠিন না। আমি স্যারের সাথে দ্বিমত পোষণ করছি না, আবার একমত ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাই, এটাও রিজেকের অংশ। রিজেকের অংশ যে তোমার সাথে আসলে কার বিয়ে হবে, কোথায় সংসার হবে, এটা অনেকটা ফিক্সড। যেমন জন্ম মৃত্যু বিয়ে, এটা ফিক্সড বলা হয়, কিন্তু একদম কি 100% ফিক্সড না। এটা হচ্ছে অনেকগুলো নিয়ামক বা প্রভাবক আছে। কি রকম? মাল্টিফ্যাক্টরিয়াল। যেমন ধরো আমি আজকে এখানে এসেছি যখন, তখন আমি এখানে রিক্সায় আসতে পারি, গাড়িতে আসতে পারি, পায়ে হেঁটেও আসতে পারি। আমি কি গাড়িতে আসবো, রিক্সায় আসবো, না পায়ে হেঁটে আসবো, এটা কিন্তু আমার আকল বা বিবেক বা আমার বুদ্ধি বা আমার ইনস্ট্যান্ট যে ইনস্টিংক্ট, মানে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটিটা আমাকে হেল্প করেছে। আবার তোমরা এখান থেকে যাবে সেম। কিন্তু আমি জানি এখানে একটা গর্ত আছে, আসার সময় দেখে এসেছি। আমি যাওয়ার সময় কোনো তোয়াক্কাই করলাম না, গর্তের মধ্যেই পা দিলাম। পড়ে যাওয়ার পর যদি বলো যে আল্লাহ চেয়েছেন আমি পড়ে যাই, তাহলে কি হবে? হবে না। কারণ আল্লাহ তো তোমাকে বোঝার, জানার, কোন পথে হাঁটবে, কিভাবে চলবে, এটা হিকমা দিয়েছেন। তো আমি যেটা বলতে চাই, যার বিয়ের ব্যাপারটা একটা নির্দিষ্ট টাইমেই যখন বাবা মারা দিতে চাইবেন, সেটাই ভালো। যদিও আমি ডাক্তার, আমি কিন্তু ছেলে মেয়ে একসাথেই পড়েছি, তোমরাও পড়বে। ছেলে মেয়ে একসাথে পড়া, ওই হাদিসটা আমি সবসময় মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞানার্জনের জন্য শুধু চিনে যাও। আমার কাছে মনে হয়েছে এই চিনে যাও কি শুধু মেয়েদের জন্য কি নিষেধ করা? না। এটা কি শুধু ছেলেদের জন্য হাদিসটা? নো। বরং তুমি যদি তোমার ইসলামী বা মোরাল ঠিক রেখে তুমি যদি বিদেশে যেও পড়াশোনা করতে পারো, আলহামদুলিল্লাহ, এর মধ্যেই তোমার বরকত। এই জ্ঞানটা যদি তুমি তোমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে পারো, এইটাই কি হবে? তোমার এই জ্ঞানের হক আদায় করা হবে। এখন যখন যার বিয়ে হবে, আমি সবসময় বলার চেষ্টা করি, আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও বলি, পড়াশোনার সময় দায়িত্ব আসলে পড়াশোনা। বাবা মা বা তোমরা নিজেরও অনেক কষ্ট করে এত দূর এসেছো, বিভিন্নজন বিভিন্ন ফ্যামিলি থেকে, এক একজন এক একভাবে বর্ন ব্রট আপ হয়েছে, কিন্তু এখন এত ম্যাচিউর হয়েছে যে বুঝতে পারো যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য খারাপ। আমি তোমাদেরকে একটাই পরামর্শ দিতে চাই যে যেটা ইসলামে জায়েজ নেই, তোমাকে মনে করতে হবে সেটা তোমার জন্য মঙ্গলকর না। তুমি ছেলে মেয়ে একসাথে পড়ছো ঠিক আছে, কিন্তু রিলেশন করে বিয়ে করতে হবে, এটা আসলে ঠিক না। যেটা স্যার বলেছেন ওদিকে আমি না যাই, বরং আমি বলবো তোমার এই বিয়ের দায়িত্বটা বাবা মা শুধু পালন করবে তা না, বিশ্ববিদ্যালয়ে শুধু কি বাবা মা পালন করে তা না, এই দায়িত্বটা শিক্ষক শিক্ষিকাও পালন করতে পারে, এমনকি তোমার যে সিনিয়র আপু ভাইয়ার আছে তারাও পালন করতে পারে। তাহলে কি দরকার এই দায়িত্বটা তোমাদের নেওয়ার? একটা বাবা মা কত কষ্ট করে জন্ম দিয়েছে, তোমাদেরকে মানুষ করেছে, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে পড়াশোনার জন্য। পড়াশোনা করো না, পড়াশোনা করে একাডেমিক এক্সেলেন্স অর্জন করার চেষ্টা করো, হক আদায় করো, তাহলেই তোমরা কামিয়াব হবে, সফলকাম হবে। আরেকটা জিনিস বলি, আমি যেহেতু ব্যক্তিগত থেকে কিন্তু পারিবারিক জীবনে ঢুকে গেছি, পারিবারিক জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবে, আমার যেটা অ্যানালাইসিস বিভিন্ন আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া অথবা পরিচিত জনদের কাছ থেকে সাংসারিক যে কনফ্লিক্টগুলো কীভাবে হয় জানো, খুব ছোটোখাটো বিষয় নিয়ে, মানে আমিত্ব থেকে, ইগো থেকে, আর কিচ্ছু না, ছোট্ট একটা কথা থেকে বিশাল ঝগড়া বিবাদ, সংসারই ভেঙে যাচ্ছে। তো এর মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটা হলো একটা ছেলে বা মেয়ে, তোমরা যেহেতু মেয়েরা আছো আমি মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলি, তোমরা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তোমাদের দুটো ফ্যামিলি হলো কিন্তু, এবং দুইটা ফ্যামিলির সাথে সাথে আবার চাচা মামা খালা ফুপু অনেকগুলো ফ্যামিলি। আমি প্রাইম ফ্যামিলির কথা বলি। তুমি যখন শ্বশুর বাড়িতে যাচ্ছ, এই ক্যাপাবিলিটিটা আল্লাহ মেয়েদেরকে দিয়েছে, এই জন্য ছেলেরা কিন্তু শ্বশুর বাড়িতে থাকে না, মেয়েরাই শ্বশুর বাড়িতে যায়। আল্লাহ এই অ্যাডাপ্টিবিলিটিটা, ক্যাপাবিলিটিটা ছেলেদের তুলনায় ন্যাচারালি মেয়েদেরকে দিয়েছে, যে মেয়ে যেখানেই বর্ন ব্রট আপ হোক না কেন, অন্য একটা পরিবেশে খাপ খেয়ে চলার তৌফিক আল্লাহ তাকে অন্য লেভেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখো, সংসারে সবসময় মনে রাখবে যে হাজবেন্ডের বাবা মা কিন্তু কে? হাজবেন্ডটা কে? হাজবেন্ডটা তোমার
বেটার বেটার হাফ বলো, লাইফ পার্টনার বলো, যার সাথে সারা জীবন সুখ দুঃখ নিয়ে শেয়ার করবে। তো হাজব্যান্ডের বাবা মা, শ্বশুর শাশুড়ি কেন, তারাও বাবা মা। এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা চেঞ্জ করি, সেই এক হাতে না, ঠিক সেইভাবে হচ্ছে আমি বলবো যে ঠিক সেইভাবে ছেলেটাকেও অন করতে হবে যে তারও শ্বশুর শাশুড়ি আসলে মেয়েটার বাবা মা। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে কি হয়, একটা ফ্যামিলিতে ফ্যামিলিয়াল এবং কনজুগাল বা ম্যারিটাল লাইফে কি হয়, একটা হারমোনি বিরাজ করে, ঠিক তখনই সংসার কিন্তু শান্তির হয়। এবং আমি তোমাদেরকে বলবো, আমি যারা এখানে আছো অনেক উচ্চশিক্ষিত হবে, ক্যারিয়ার অবশ্যই বিল্ড করবে। যেহেতু আমার পরিচয় বলেছে যে আমি বাংলাদেশের মহিলাদের মধ্যে সেকেন্ড ফিমেল নিউরোসার্জন, মানে আমার সামনে একজনই ছিলেন, আবার উনি প্রাইভেট প্র্যাকটিসও করেন না। আমার কিন্তু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব ছিল রিক্সায় 20 মিনিটের, কিন্তু আমি শ্বশুর বাড়িতেই লেখাপড়া করে নিউরোসার্জন হয়েছি। কেন? তারা খুবই সাপোর্টিভ ছিলেন। এখন